আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। গাজা ইসরায়েল ফিলিস্তিন সংঘর্ষ চলছে, যুদ্ধের সবশেষ ভয়ঙ্কর আপডেট। 2 মেরুকাবা ট্যাঙ্ক ধ্বংস, ফাজলা থেকে পিছু হটল ইসরায়েলি বাহিনী। কপাল পড়ল যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। এদিকে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা ব্যর্থ করল সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। হামাসের ভয়ঙ্কর ঘোষণা, শুধুমাত্র দাবি পূরণ করলেই ইসরায়েল বন্দীদের জীবিত ফেরত পাবে। এরপর জানাবো গাজায় যুদ্ধবিরতি প্রস্তাবে আমেরিকার ভেটোর কারণ, যা বললেন অ্যান্টনি ব্লিংকেন। ইউক্রেনের নেতারা পুরোপুরি পাগল হয়ে গেছেন, বললেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এবং সর্বশেষ জানিয়ে দিব, গাজার জনগণকে ইসরায়েলি সম্মিলিত শাস্তি দিতে পারে না, বললেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। গাজায় সংঘর্ষ চলছে, 2 মেরকাবা ট্যাঙ্ক ধ্বংস, ফালজা থেকে পিছু হটল ইসরায়েলি বাহিনী। গাজার দক্ষিণাঞ্চলের শহর খান ইউনিসে ইসরায়েলের 2টি মেরকাবা ট্যাঙ্ক ধ্বংস করেছে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা। হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন কাসাম ব্রিগেড জানিয়েছে, তারা খান ইউনিসে ইয়াসিন 105 রকেটের সাহায্যে ওই 2 ট্যাঙ্কের ওপর আঘাত এনেছে। এছাড়া খান ইউনিসের আজলাল মদিসের প্রাঙ্গণে মসজিদে এই অবস্থান গ্রহণকারী ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে রকেট ছোড়া হয়েছে। এতে শত্রু সেনাদের ক্ষয়ক্ষতি হয়েছে। খান ইউনিসের পূর্ব অংশে ব্যাপক সংঘর্ষ চলছে বলে খবর পাওয়া গিয়েছে। এছাড়া উত্তর গাজার জাবালিয়া ও আল সুজাইয়া এলাকায় ইসরায়েলি সেনাদের সঙ্গে প্রতিরোধ সংগ্রামীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের পাল্টা আঘাতে নাস্তানাবুদ হয়ে ইসরায়েলি সেনারা ফালুজা এলাকা থেকে পিছু হটেছে। ইজ্জাদ্দিন কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা তাদের সেনাদের সার্বিক পরিস্থিতি সম্পর্কে গতরাতে বিবৃতি দিয়েছেন। তিনি বলেছেন, প্রতিরোধ সংগ্রামীদের মনোবল সুদৃঢ় রয়েছে এবং হাজার হাজার যোদ্ধা দখলদার সেনাদের বিরুদ্ধে ভূমিকা রাখার জন্য প্রস্তুত হয়ে বসে আছে, সূত্র জানাচ্ছে পার্স টুডে। ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা ব্যর্থ করল সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। সিরিয়ার রাজধানী দামেস্কে লক্ষ্য করে ইহুদিবাদী ইসরায়েলের চালানো নতুন আগ্রাসন ব্যর্থ করে দিয়েছে সিরিয়ার আকাশ প্রতিরক্ষা বাহিনী। রাতে ইহুদিবাদী ইসরায়েলের বর্বর সামরিক বাহিনী এই আগ্রাসন চালিয়েছে। সিরিয়ার সামরিক সূত্রের বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, অধিকৃত গোলান মালভূমির দিক থেকে ইহুদিবাদীরা রাত 11:05 সময় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তবে সিরিয়ার সামরিক বাহিনী ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়। সানা জানিয়েছে, এই হামলায় সামান্য কিছু বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে। সিরিয়ার সামরিক সূত্রে বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, চলতি ডিসেম্বর মাসের প্রথম থেকে ইসরায়েল অধিকৃত গোলান মালভূমি থেকে সিরিয়ার ওপর আরেকটি আগ্রাসন চালিয়েছিল। তার 1 সপ্তাহ আগে দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ইসরায়েলি হামলা চালায়, যার কারণে বিমানবন্দরটি ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে। গত 7 অক্টোবরের পর থেকে ইসরায়েল ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্বর আগ্রাসন চালাচ্ছে। এর মধ্যেই সিরিয়ার হামলা জোরদার করেছে দখলদার ইসরায়েল। তাদের হামলায় সিরিয়ার কর্মরত ইরানের 2 জন শীর্ষ পর্যায়ে সামরিক উপদেষ্টা শহীদ হয়েছেন। এই হামলার পর ইরান বলছে তারা এর প্রতিশোধ নেবে, সূত্র পার্স টুডে। হামাসের ঘোষণা, শুধুমাত্র দাবি পূরণ করলে ইসরায়েল বন্দীদের জীবিত ফেরত পাবে। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী ইসরায়েলের লাগাতার আগ্রাসন সত্ত্বেও তারা ইসরায়েলি বন্দীদের মুক্তি দিবে না। হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন আল কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা একটি বিবৃতিতে এই ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, শুধুমাত্র হামাসের দাবি পূরণ করলেই ইসরায়েলি বন্দীদের মুক্তি দেওয়া হবে। হামাসের শর্তগুলোর মধ্যে ইসরায়েলি কারাগারে বন্দী ফিলিস্তিনি নাগরিকদের মুক্তি বিষয়টি অন্তর্ভুক্ত থাকবে। এর বাইরে ইসরায়েল কোনোভাবেই তাদের বন্দীদের জীবিত অবস্থায় মুক্তির আশা করতে পারে না। আবু ওবায়দা বলেন, ইসরায়েলের ফ্যাসিবাদী শত্রু এবং তার বলদর্পী নেতৃত্ব অথবা তাদের সমর্থকরা ফিলিস্তিনি বন্দীদের মুক্তি ও প্রতিরোধকামী সংগঠনগুলোর দাবি পূরণ করা ছাড়া বন্দীদের জীবিত ফেরত পাবে না। হামাস মুখপাত্র আরও বলেন, ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করা ছাড়া হামাসের সামনে কোনো বিকল্প নেই। গাজার প্রতিটি এলাকায়, প্রতিটি রাস্তা ও গলিতে হামাসকে লড়াই করতে হবে। গত 7 অক্টোবর হামাস এবং ফিলিস্তিনের কয়েকটি স্বাধীনতাকামী সংগঠন দখলদার ইসরায়েলের অভ্যন্তরে সামরিক অভিযান চালিয়েছে। সময় তারা অন্তত 240 ব্যক্তিকে বন্দী করে গাজা নিয়ে যায়। এরপর ইসরায়েলের লাগাতার বোমা হামলা এবং ফিলিস্তিনি প্রতিরোধকামীদের প্রতিরোধ যুদ্ধের এক পর্যায়ে কাতার ও মিশরের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হয় এবং বন্দী বিনিময় চলে। এ সময় হামাস 80 জন বন্দীকে মুক্তি দেয়, যার বেশিরভাগই নারী ও শিশু।
হামাসের হাতে এখনও 138 জন ইসরায়েলি বন্দী রয়েছে, যাদের বেশিরভাগই সেনা কর্মকর্তা ও সিপাহী। এদিকে গাজা উপত্যকার ওপর ইহুদিবাদীদের লাগাতার হামলার ব্যাপারে কাতার হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, নতুন করে যুদ্ধবিরতির বিষয়ে যে আলোচনা চলছে, অব্যাহত হামলার কারণে তা অচল হয়ে যেতে পারে। সূত্র পার্স টুডে। গাজায় যুদ্ধবিরতি প্রস্তাবে আমেরিকার ভেটোর কারণ, বললেন ব্লিংকেন। গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির বৈশ্বিক দাবি সত্ত্বে আমেরিকা ইহুদিবাদী ইসরায়েলের কৌশলগত মিত্র হিসাবে ওই প্রস্তাবে ভেটো দিয়েছে। সেই সাথে সব ধরনের গোলাবারুদ ও অস্ত্র সরবরাহ করে গাজায় রক্তক্ষয়ী যুদ্ধের আগুনে ঘি ঢেলে যাচ্ছে। এক সাক্ষাৎকারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী গাজা যুদ্ধে আমেরিকা কেন যুদ্ধবিরতি বিরোধিতা করেছে তার কারণ ব্যাখ্যা করেছেন। এবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, আমরা যখন যুদ্ধবিরতি নিয়ে কথা বলি, হামাস তখনও দৃঢ়তার সঙ্গে সক্রিয় রয়েছে, তারা নতি স্বীকার করেনি। এমনকি তারা 7 অক্টোবরের পুনরাবৃত্তি ঘটনার হুমকিও দিচ্ছে। এর ফলে গাজার সংকট দীর্ঘস্থায়ী হবে। ব্লিংকেন যেহেতু স্বীকার করেছেন 2 মাসের বেশি সময় ধরে মার্কিন অস্ত্রে গাজায় নির্বিচার হত্যাযজ্ঞ চালিয়ে হামাসের কোনো ক্ষতি করা সম্ভব হয়নি, তাহলে কিভাবে সম্ভব হবে? আদৌ কি হামাসকে নির্মূল করা যাবে? নারী, শিশু, বৃদ্ধ আর হাসপাতালের মতো নাগরিক স্থাপনায় মার্কিন বোমান হামলা চালিয়ে হাজার হাজার নিরীহ মানুষ হত্যা কি কোনো লাভ হবে? যারা ইসরায়েলি স্থাপনা সহ তাদের সামরিক বাহিনীর অবিশ্বাস্য রকমের ক্ষয়ক্ষতি করেছে, তারা কি হামাসের সঙ্গে যুদ্ধ করে লক্ষ্যে পৌঁছাতে পারবে? মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সবসময় বলেন, আত্মরক্ষার অধিকার ইসরায়েলে রয়েছে। ইহুদিবাদী ও যুদ্ধমন্ত্রী ইয়োব গ্যালান্ট সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, গাজা যুদ্ধ বর্তমান গতিতে কমপক্ষে আরও 2 মাস অব্যাহত থাকবে। তারপর হামাসকে নির্মূল করতে ক্লিনজিং অভিযান চালানো হবে। আমেরিকার রাজনৈতিক ও সামরিক সমর্থনের কারণেই তারা বিশ্ব জনমতের বিরুদ্ধে গিয়ে এভাবে উদ্ধত্ত দেখানোর সাহস পাচ্ছে। মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স যথার্থই বলেছেন, ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের বিরুদ্ধে এভাবে গণহত্যা চালাতে পারে না। আমরা ফিলিস্তিনি জনজীবনের যে ভয়ানক ক্ষয়ক্ষতি সাক্ষী হয়েছি তা ঘটানোর অধিকার রাখে না ইসরায়েল এসব করে গাজা পরিস্থিতি সম্পর্কে বিশ্ব জনমতের যুদ্ধ হেরে যাচ্ছে। এসব কারণেই গাজা যুদ্ধের ব্যাপারে বাইডেন সরকারের নীতিতে পরিবর্তন আনার দাবি ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে, সূত্র জানাচ্ছে পার্স টুডে। এবং সর্বশেষ জানিয়ে দিব, ইউক্রেনের নেতারা পুরোপুরি পাগল হয়ে গেছেন, বললেন পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনের বিরুদ্ধে মস্কো যে সামরিক অভিযান চালিয়েছে তার অন্যতম প্রধান কারণ ছিল ইউক্রেন থেকে রুশ বংশোদ্ভূত নাগরিকদের ওপর অব্যাহত নিপীড়ন। তিনি বলেন, ইউক্রেনের বিরুদ্ধে অভিযান শুরু করার পর থেকে দেশটির নেতারা সম্পূর্ণভাবে পাগল হয়ে গেছেন। ক্রেমলিন আয়োজিত হিরো অব রাশিয়া পদক প্রদান অনুষ্ঠানে প্রেসিডেন্ট পুতিন এই কথা বলেন। অনুষ্ঠানের ফাঁকে পুতিনের ভাষণের কিছু অংশ রাশিয়ার সাংবাদিক পাভেল জাবরিন প্রকাশ করেছেন। পুতিন বলেন, আমরা কখনোই সামরিক অভিযানের মতো কিছু করতাম না যদি তারা আমাদের ঐতিহাসিক অঞ্চলে রাশিয়াকে ধ্বংস করতে শুরু না করত, সেখান থেকে লোকদের বিতাড়িত না করত এবং রুশ বংশোদ্ভূত নাগরিকদের ইউক্রেনের আদিবাসী জাতিগোষ্ঠী ঘোষণা না করত। পুতিন দৃশ্যত ইউক্রেনের আদিবাসী নাগরিক আইনের কথা উল্লেখ করেন, যা 2021 সালে গৃহীত হয়। আইনটি শুধুমাত্র ক্রিমিয়ার তাতার, ক্রিমিয়ান কারাটাইজ এবং ক্রিমিয়ার ইহুদিদেরকে দেশটির আদিবাসী হিসেবে স্বীকৃতি দিয়েছে। ইউক্রেনে জাতিগত রুশ নাগরিকদের আদিবাসী হিসেবে স্বীকৃতি না দিয়ে বরং তাদের উচ্ছেদের জন্য নানা অত্যাচার নিপীড়ন চালানো হয়। আইনটি রাশিয়ানদের আদিবাসী উপাধি প্রত্যাখ্যান করে, অথচ রুশ বংশোদ্ভূত নাগরিকরা ছিল ইউক্রেনের জনসংখ্যার অন্তত 1/5। বিভিন্ন হিসাবে অনুসারে জাতিগত হাঙ্গেরিয়ান এবং বেলারুশীয় নাগরিকরা দেশের পশ্চিম এবং উত্তরাঞ্চলে বসবাস করে। তারপরেও আদিবাসী আইন দ্বারা যে 3টি জাতিগোষ্ঠীকে স্বীকৃতি দেওয়া হয় তারা প্রধানত ক্রিমিয়াতে বাস করে। 2014 সালে গণভোটের মাধ্যমে ইউক্রেন থেকে আলাদা হয় ক্রিমিয়া উপদ্বীপ রাশিয়ার সাথে যুক্ত হয়, সূত্র পার্স টুডে।